Eid Special Sports Insight, sponsored by Clever, powered by Spa. দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিন নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে, স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। আর আজকের ঈদ আড্ডায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, এটিন নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাইয়া, সবচেয়ে কমন যে প্রশ্নটা সেটা দিয়ে শুরু করতে চাই, ঈদের সকালটা আপনি কিভাবে কাটান? সকালটা একটু কষ্টেই যাই, বিকজ এখন অনেক সময় সকালে ওঠা হয় না, বাট ঈদের দিন একটু আর্লি মর্নিং উঠতে হয় নামাজের জন্য। উঠেই আসলে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাই। একটা সময় খুব বেশি মজা ছিল যখন বাবা ছিলেন। আমার মনে আছে যে আমার জন্মের পর থেকে যখন থেকে আমার মনে আছে প্রত্যেকটা ঈদেই আমি নামাজ পড়তে যেয়ে প্রথম কোলাকুলিটা যেটা হাগ করতাম, মানে কোলাকুলি করা, সেটা আব্বার সাথে করতাম, তারপর অন্য মানুষের সাথে করতাম। তো ওইটার ফিলিংটাই আলাদা ছিল, বাবার সাথে হাগ করা, বাবাকে জড়ায় ধরা। তো এটা এখন হয় না, বাট মিস করি। প্রত্যেকটা ঈদের নামাজে যখন নামাজ পড়ি তখন কিন্তু ওটা মিস করি। তো মানে নামাজ পড়ি, এটাই হচ্ছে নামাজ পড়ে এসে বাসায় নাস্তা টাস্তা করে দিই ঘুম, মন মতো ঘুম দিই। বিকজ হচ্ছে সারা বছর খুব কাজকর্মের মধ্যে থাকি, অনেক প্রেশার থাকে, অনেক মানে ফিজিক্যাল ওয়ার্ক থাকে, মাঠে খেলাধুলা নিয়ে থাকি। তো সকালবেলায় একটু ঘুম দিই, আরামসে একটু ঘুম দিয়ে তারপরে দুপুর লাঞ্চ টাঞ্চ করে বের হই। আচ্ছা, তখন তো আব্বু ছিলেন, এখন আসলে কিভাবে আসলে শুরুটা করেন কিভাবে? না, এখন ছেলের সাথে, এখন আমার ছেলে যেহেতু নাই, দেশের বাইরে, ছেলে থাকলে ছেলের সাথে ওই জিনিসটাই আমি যেমন বাবার সাথে করতাম, আমার ছেলে আমার পাশে নামাজ পড়ে আমার সাথে একসাথে আমরা দুজন মিলে কোলাকুলি করতাম। বাট ছেলে তার উচ্চ শিক্ষার জন্য চলে গেছে বাইরে, দেশের বাইরে। বাট আমি খুব হ্যাপি, এনজয় করি খুব। ঈদটা বেসিক্যালি খুব মজা লাগে, সমস্ত বন্ধু বান্ধবদেরকে পাই। আমি ঈদ সবসময় রাজশাহীতে করে থাকি, এবং রাজশাহী খুব, আপনি জানেন যে খুব সুন্দর শহর এবং মানুষজন খুবই ভালো। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা থাকে রাজশাহীর মানুষ, তারা ঈদের সময় বেশিরভাগ মানুষই চলে আসে, সেটা দেশ বিদেশে যেখানে থাকে। তো এসে ওইখানে একটা সুন্দর গেট টুগেদার হয়, সবার সাথে দেখা হয়, এটা ভালো লাগে। হয়তো 20-30 বছর আগে অনেক মানুষকে দেখছি, সহজে দেখা হয় না। তো ঈদ এমন একটা অকেশন, সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগে। আচ্ছা ভাই, মানে ঈদের দিন তো জম্পেশ খানা দানার একটা ব্যাপার থাকে, তো আপনার কোন খাবারটা না খেলে মনে হয় ঈদ লাগে? আমি এমনই একটা মানুষ, আমি কিন্তু আসলে ফুড লাভার না, সত্যি কথা। আপনি আমার শরীর দেখে বুঝতে পারবেন, স্ট্রাকচার দেখে। এবং আমি যেহেতু ফ্যামিলি হচ্ছে স্পোর্টস ওরিয়েন্টেড ফ্যামিলি, ছোটোবেলা থেকে স্পোর্টসে ছিলাম। তো হ্যাবিটটাই আমার একটু খাবার দাবারের প্রতি হ্যাবিটটা ছিল এরকম, খুব ডিসিপ্লিন খাবার। বেশি মশলা খাবো না, বেশি জিনিস খাবো না, আর যেটা খাবো একটা পরিবার মতো। অবশ্যই ভালো লাগে আমাদের রেগুলার যে জিনিসগুলো থাকে, হয়তো একটু হালকা পোলাও খাই বা এইটা খাই, বিফ খাই। তো এইগুলো খাওয়া তো ধরেন রেগুলার মাসে তো থাকেই, সপ্তাহে তো থাকেই, কিন্তু এটার পরিমাণটা খুবই কম। আর আমি অ্যাভয়েড করি যে দিনটা যত বেশি দাওয়াত অ্যাভয়েড করা যায়। সবার বাসায় হয়তো যাই, বাট পারতপক্ষে সবাই যদি একটা করে মিষ্টি খাওয়ায় বা সবাই যদি একটা করে মাংস খায়, তাহলে আপনি বুঝতে পারছেন যে কী অবস্থা হবে। ডায়েটটা একটু মেনটেন করার চেষ্টা করি। ডায়েটটা একদমই, আমি বাসায় যে কোনো বাসায় গেলে, যে কোনো দাওয়াতে গেলে আগেই বলি মাপ চাই, আমাকে কোনো ফল আছে কিনা, আগে ফল চেয়ে নিই। নিজেকে খুব মেনটেন করার চেষ্টা করি, বিকজ আমার কাছে মনে হয় আপনি যত বেশি খাবেন, যত বেশি নেবেন, তত বেশি আপনাকে মাঠে যে হোক বা মানে হেঁটে হোক বা দৌড়ায় হোক, সেটা আউট করতে হবে শরীর থেকে, তাহলে আপনি ভালো থাকবেন। তো বরঞ্চ আমি যদি কম খাই, আমি যদি নর্মাল যে খাবারটা আমার রেগুলার খাওয়া, সেই টাইপের যদি মেনটেন করি, তাহলে আমার কিন্তু পরিশ্রমটা কম করা লাগবে। আর ঈদের সময় একটা প্রচলিত প্রথা রয়েছে সালামি দেয়া নেয়ার। তো ছোটবেলায় তো নিশ্চয়ই অনেক সালামি পেতেন, মানে কত পর্যন্ত আসলে সালামি উঠেছিল, এটা কি মনে আছে কিনা? কত পর্যন্ত উঠেছে আমি ঠিক বলতে পারবো না, বাট সালামি দেয়া এবং নেয়ার মধ্যে অনেক মজা আছে। বয়স আমরা অনেকে বলি না যে ছোটোবেলা খুব মজার ছিল, এখন বড় হয়ে এই জিনিসটা নাই। আমি মনে করি যে মানুষের জীবনটা এমন যে প্রত্যেকটা মুহূর্তকে আপনাকে এনজয় করতে হবে। ছোটোবেলায় আপনি নিয়েছেন, বড় হয়ে দিবেন, সেটাকে এনজয় করতে হবে। আর এখন যেটা হয়, ধরেন আমি বড় হয়ে গেছি, আমার কাছে মনে হয় যে অন্য মানুষের ভালো লাগাটাও কিন্তু নিজের কাছে ভালো লাগে। শৈশবের ঈদটা, মানে এখন বড় হয়ে যেভাবে ঈদ পালন করেন, শৈশবে একরকম করে পালন করতেন, সেটা নিশ্চয়ই মিস করেন আপনি? না, আমি প্রথমে বলছি যে মানুষের ওটা একটা আলাদা মুহূর্ত, এনার্জেটিক, যে আপনি ইয়াং যৌবন, মানে আপনি ওই ঈদের সময় আপনি ডান পেটে ছেলে, মানে ধরুন ছোটোবেলায় খেলে বেড়াচ্ছি, কোনো টাইমিংয়ের কোনো কিছু নাই, মানে বাবা মার মানে ডান পেটে ছেলে একটা। তো এই গাছে চড়ছি চাঁদ রাতের দিন, মানে এই গাছ থেকে আম পাড়ছি, এই গাছ থেকে ঈদের আগের রাত্রে পটকা ফুটাচ্ছি ফাটায়। তো এখন সেই জিনিসগুলো ডাইভার্ট হয়ে গেছে, শপিং এর একটা খুশি, হ্যাঁ সব কিছু আছে। খুব নতুন প্যান্ট কিনতে হবে, প্যান্টটা যেন কেউ দেখতে না পারে। আগে তো প্যান্ট বানানো, শার্ট বানানোর সিস্টেম ছিল, এখন তো রেডিমেড পাওয়া যায়। তো এমনভাবে বানাবো শার্ট বা প্যান্ট কেউ যেন দেখতে না পারে, ওটা যেন কপি না হয়। তো এই যে একটা আলাদা মজা ছিল, বাট এটা এখন ধরেন আমাদের ছেলেদের কাছে চলে গেছে। এখনও আমার বাসার ছাদে প্রচুর পটকা ফোটাই,
আচ্ছা, প্রচুর পটকা ফোটাই এবং আমি পটকা কালেকশন করি। আমার মহল্লায় যত বাচ্চা আছে, যেমন বিশেষ করে 8-10 বছরের বাচ্চা থেকে শুরু করে এই মোটামুটি 17-18 বছরের বাচ্চা মানে ছেলেরা সবাই আমার বাসার ছাদে চলে আসে। আমি খুব পটকা ফোটাতে ছোটোবেলা থেকে পছন্দ করতাম এবং এখনও পছন্দ করি, এখন আমি এনজয় করি। এটা একটা সাহসের ব্যাপার, আপনি সাহসের ব্যাপার নেই, এবং আমি সাহসটা দিতে পছন্দ করি যে ছেলেদের মানে সাহস হবে, ইয়াংদের অনেক সাহস হবে। তো আমি পটকা নিয়ে এসে সবাই সবার পটকা নিয়ে আসে, মানে প্রত্যেক বাসা থেকেই সবাই হয়তো কিছু কিছু পটকা নিয়ে এসে সব এক জায়গায় জমা হয়। জমার পর এই ছাদের উপরে ধুমধাম পটকা ফুটতে থাকে এবং তাদের যে ভালো লাগা, তারা হাও কাও চিল্লি চলছে, এই ফুটাচ্ছে ও ফুটাচ্ছে, এরকম মানে মজাই আলাদা, এটা ভালো লাগে। আর আমি এটা চাই কেন তারা ফুটাক, বিকজ তারা আমাদের বাল্য জীবনটা দেখুক যে আমরা এইভাবেই করেছি। ক্রিকেট খেলার সময় তো দেশের বাইরে অনেক ঈদ উদযাপন করতে হয়েছে আপনাকে, তখন নিশ্চয়ই কষ্ট লেগেছে যে বাড়িতে থাকলে এত মজা করতাম, এখন দেশের বাইরে কিছু করতে পারছি। দেখেন, এটা স্বাভাবিক না যে আমরা তো একটু ইমোশনাল জাতি। আপনি যদি বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই সাবকন্টিনেন্টের মানুষ, আমরা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড। তো আপনি যদি সাদা চামড়া দেশের কথা বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা যখন বড় হয়ে যায়, বাবা মা থেকে অনেক দূরে হয়ে যায়, তাদের ইমোশনটা অনেক কমে আসে। তাদের ইমোশন থাকে কিন্তু ইমোশনটা কমে আসে, তো ফ্যামিলি অ্যাটাচমেন্টটা অনেক কমে যায়। তো তারা কিন্তু 6 মাস, 3 মাস, 5 মাস বাইরে গেলেও তাদের ফিলিংটা কম থাকে, অত থাকে না যেটা আমাদের থাকে, হোম সিকনেস থাকে। তো এরকম অনেকবার ঈদে বাইরে থাকতে হয়েছে। তো আমি বলবো যে প্রফেশনাল ওয়ার্ক, আপনি যখন একটা লেভেলে চলে যাবেন, মনে করবেন যে না আমি এখন এমন একটা জায়গায় চলে আসছি। প্রথম একটা দুটো ঈদে হয়তো মানে টাফ টাইম কেটেছে, মন খারাপ ছিল, সাদাতে নামাজ পড়ে সে ফোন দিয়েছি মাকে বাবাকে, কেমন করছে, কি হচ্ছে না হচ্ছে, এলাকার খবর নিয়েছি। বাট এটাও মেনে নিতাম যে না, যেহেতু প্রফেশনাল ওয়ার্ক, দেশের হয়ে খেলতে আসছি, মনোযোগটা খেলার দিকে, এবং ওইখানে যারা নামাজ পড়ছেন, ওই এলাকায় যে দেশে গেছি, তো ওই দেশের মানুষদের সাথে নামাজ পড়েছি, তাদের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করেছি, নিজেরা একটু আনন্দ করার চেষ্টা করেছি ড্রেসিং রুমে বা আপনার হোটেল টিম রুমে। তো এইসব করেছি, কিন্তু মিস করেছি। বাট সব নিয়েই ভালো মন্দ থাকে। এমনও আছে যে আমার মনে আছে যে বাংলাদেশেই ছিলাম, ঢাকায় চিটাগাঁয়ে খেলা ছিল, যে ঈদের পরের দিন ইন্টারন্যাশনাল ম্যাচ। তো আমাদের ছুটি দিয়েছে কোচ মাত্র আধা বেলার জন্য, যে সকালবেলাটা শুধু ছুটি, বিকালবেলা থেকে আবার প্রোগ্রাম আছে, হোটেলে ইন করতে হবে, চেক ইনে ঢুকে যেতে হবে আবার হোটেলে। রাত্রিবেলায় চলে গেছি রাজশাহীতে, গাড়ি চালায়, সকালবেলায় শুধু শাওয়ার টাওয়ার নিয়ে নামাজ পড়ে নাস্তা করে আবার ঢাকায় এসে হোটেলে ঢুকে গেছি। খাতা কলমে আপনার নাম হচ্ছে খালেদ মাসুদ। তো পাইলট হওয়ার পিছনের কাহিনীটা যদি আসলে এটা অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করেন যে পাইলট কি আমার নিকনেম কিনা। আসলে পাইলট আমার নিকনেম ছিল না, পরের বসানো হয়েছে। আসলে আমি অরিজিনাল পাইলটও না। মূলত এটা আমার বাসার অপোজিটে একজন মামা ছিলেন, মানে আমার ব্লাড রিলেটেড না, কিন্তু খুব ক্লোজ মামা বলতাম, বয়সে অনেক সিনিয়র, উনি মারা গেছেন। তো ওনার ইচ্ছা ছিল যে আমি যেহেতু ট্যালেন্ট ছিলাম, আমাকে পাইলট বলে ডাকতেন, যে তোকে আমি একদিন পাইলট বানাবো। তো ওনার থাকে না, বাসায় আমাদের এলাকাগুলো তো খুবই আমরা সোশ্যাল, মানে একজনের সাথে সবাই খেয়াল করতাম। তো উনি আমাকে ইচ্ছা ছিল যে পাইলট বানাতে, পাইলট বলে ডাকতেন আমাকে। এই পাইলট বলে ডাকতে মহল্লায় ম্যাক্সিমাম মানুষ আমায় পাইলট বলে জানতেন। এবং পরবর্তী যখন আমি ভালো খেলা শুরু করলাম, 15-16 বছর বয়সে আমি ভালো খেলছি, স্থানীয় পত্রিকায়, আমার মনে আছে যে রাজশাহীতে এটা দৈনিক বার্তা পত্রিকার নাম, রেগুলার পেপার, ওই পেপারে লেখালেখি করতো যে পাইলট এত রান করেছে, পাইলট এই ভালো খেলেছে। আসলে আমি তখন খেলতাম, সাংবাদিককে তাকে তো আমি চিনতাম না। তো বিকজ তখন তো সাংবাদিক বোঝা যেত না যে কে সাংবাদিক, আমি তো মাঠে খেলে যাচ্ছি। তো ওনারা আমার নাম দিয়ে লিখতেন, পাইলট আজকে 47 রান করেছে, পাইলট আজকে 50 রান করেছে। এই করতে পাইলটের নামটাও এস্টাবলিশ হয়েছে। গ্যালারিতেও তো ভাই আপনি যখন ভালো করতেন তখন পাইলট নামে কিন্তু শোরগোল হতো। তো সেটা আসলে কেমন এনজয় করতেন? কখনো কি মনে হয়েছে যে আমার খালেদ মাসুদ নামটা একটু সাইড হয়ে যাচ্ছে? আমার কাছে না, আসলে নামটা না আমার কাছে ফ্যাক্টর তেমন করে নাই। আমার মাথার মধ্যে কখনো নামটা হচ্ছে কলিং এর জন্য, মানুষকে ডাকার জন্য। ভাই আপনাকে দেশ সেরা উইকেট কিপার বলেন সবাই, এবং আপনি ছিলেনও উইকেট কিপার দেশ সেরা। এখন হয়তোবা কয়েকজনের নাম উঠে আসছে, কিন্তু আপনার সময় আপনার দাপট ছিল। তো আপনি যখন ম্যাচ খেলতেন তখন উইকেট কিপিংয়ে যদি কিছু গড়বড় হতো বা ম্যাচটা আপনার কোনো কারণে ভুলের কারণে ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ, তখন আসলে নিজেকে কি বলে বুঝ দিতেন? আর নিশ্চয়ই খুব খারাপ লাগতো। না দেখেন, আমি আসলে দেশ ছেড়ে কিনা আমি বলতে পারবো না, বাট আমি আমার কাজ করে গেছি। আমি আসলে ওই পরিচয়গুলো হয়তো ভালো লাগতো, কেউ হয়তো বললে পরে ভালো লাগতো দেশ সেরা বা ভালো উইকেট কিপার ছিলাম, এটা একটা সুন্দর বলবো যে মোটিভেশনাল কাজ করতো। বাট আমার কাছে মনে হয় যে আমার কাজটাকে আমি এনজয় করছি কিনা, নিজে থেকে হ্যাপি কিনা, এইটার প্রতি আমি খুব বিশ্বাসী ছিলাম, যে আমি ভালো লাগছে কিনা, আমি মানে খুব এনজয় করছি। আর মিস করলে তো ধরেন কারণ না, খারাপ লাগবে। আপনি যখন একটা টিমে খেলছেন, সেটা যে দেশের জন্যই হোক বা ক্লাবের জন্যই হোক,
তো আপনি যখন মিস করবেন কোনো কারণে যে না আপনার জন্য যদি টিমের একটু ক্ষতি হয়, পুরো টিমের মধ্যে একটা এফেক্ট পড়বে, তখন নিজের কাছে একটা গিল্টি ফিল করে, এবং সেটা সব প্লেয়ারের ক্ষেত্রে। আর এটার উল্টাটা হইলে ভাইয়া, যখন উল্টাটা হতো, যেমন আপনি ম্যাচ জিতিয়ে দিলেন না, খুব দারুণ একটা পারফর্ম করলেন, তখন নিশ্চয়ই খুবই খুশি লাগবে। দেখেন এটা তো স্বাভাবিক, খুশি তো লাগবেই। আপনি যখন কোনো কিছু রেগুলার প্র্যাকটিস করেন, রেগুলার ট্রেনিং করেন, কেন করেন? বিকজ আপনি ভালো কিছু পাওয়ার জন্য। তো রেগুলার ট্রেনিং করার পরে যখন আপনি একটা ভালো ক্যাচ ধরবেন, ভালো রান আউট করেছেন, আপনি তখন ভালো লাগবে যে না আমি একটা সুন্দর, আমার মিলছে সব কিছু, মানে আমার প্র্যাকটিসের ট্রেনিংয়ের সাথে আমার এই জিনিসটা, এবং আপনি যা চান না তার চেয়ে সুন্দর বেশি হয়ে গেছে। ভাইয়া ক্রিকেট মাঠে কিন্তু আপনাকে সতীর্থরা দুষ্ট বলতো, তো সেটার কাহিনীটা আমরা একটু পরে শুনবো। তো তার আগে দর্শক একটা বিরতি নিয়ে নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। আড্ডা কিন্তু জমে গেছে এবং চলবে আড্ডা। আমরা ফিরে আসছি বিরতির পরে। Eid Special Sports Insight, sponsored by Claiborne, powered by SPA. দর্শক আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। এটি নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে, স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। আর আমাদের সঙ্গে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমরা আড্ডা দিচ্ছিলাম পাইলট ভাইয়ের সঙ্গে। পাইলট ভাই, যেটা বলছিলাম যে ক্রিকেট মাঠে আপনাকে সতীর্থরা দুষ্ট বলতো, সেটার একটা কাহিনী আছে। সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন একটা ম্যাচ খেলছিল বাংলাদেশ, তখন হার্শেল গিবসকে একটা বাই 4 দিয়ে আপনি হচ্ছে সেঞ্চুরি বঞ্চিত করেছিলেন, কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। মানে সেটা কি আসলে ইচ্ছাকৃতভাবে কি আপনি বাই দিয়ে দিয়েছিলেন কিনা 4? না, ওটা তো বোলার বল করেছে, বাট আপনি আসলে আমি হারা কখনোই পছন্দ করতাম না। মাঠে আমি খেলে হারবো এটা আমি কখনোই পছন্দ করতাম না, এবং হারলে যে কোনো খেলোয়াড়, শুধু আমি বলে না, যে কোনো খেলোয়াড়েরই আসলে গায়ে লাগে। আপনি মাঠের মধ্যে বেস্ট ট্রাই করবেন, ট্রাই করতে যে আপনি কখনো হবে কখনো হবে না, কিন্তু হারলে পরে আসলে কষ্ট লাগে। কিন্তু হারাটা যেন সুন্দর হয়, স্মার্ট হারা। যদি আপনি হারছেন, ট্রাই করেছেন, কিন্তু সামহাও অপোনেন্ট খুব ভালো খেলেছে, আপনি হেরে গেছেন, মন খারাপ লাগবে না। আর হার্সেল গিবসের যে কথাটা বলছেন, আমার কাছে মনে হয় যে ওটা খেলা একটা পার্ট ছিল। আমার কাছে মনে হয় যে বোলার ওয়াইড করেছে, কেউ হয়তো ভেবেছে যে ইচ্ছাকৃত হয়তো সেঞ্চুরি করতে দেওয়া নাই, বাট বোলার ওয়াইড করলে তো আর কিছু করার থাকে না, একটা ওয়াইড হয়ে যায়। আমি যদি ভুল না করি তার মনে হয় 4 রান দরকার ছিল, 4 রান দরকার ছিল, এবং 4 রান দরকার ছিল এবং সেঞ্চুরি হতে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বোলার বল করেছে ওয়াইড, এবং সেটা 4 রান হয়ে গেছে। সেটা তো কিছু করার নেই, আলটিমেটলি খেলার পার্ট। আপনি তো সেটা তো ওয়াইড বলে 4 রান হবে, এটা হতেই পারে না। ওইটা অনেকেই বলেন যে আপনি দুষ্টুমি করে ছেড়ে দিয়েছিলেন। না, দুষ্টুমি করে ছাড়া কিছু নয়। দুষ্টুমি একটা ওয়াইড বল হলে তো এমনি তো খেলা তো আলটিমেটলি ডেড হয়ে যায়, আপনি জানেন। দুষ্টুমি করে নয়, বাট এটাও ভাবতে পারেন যে হ্যাঁ, আমি যদি আমার ব্রেনে যদি ওটা হয়ে থাকে না, আমি তাকে সেঞ্চুরি করতে দেবো না। বিকজ হচ্ছে হ্যাঁ, নেগেটিভ সেন্সও আছে, পজিটিভ সেন্স আছে। আমি তার একটা রেকর্ড হতে যাচ্ছিলো যে বাংলাদেশের গেছে, তো আমি আমার বাংলাদেশের কাছে আমি রেকর্ড করতে দিব না, এরকম একটা চিন্তা ছিল যে না, বাংলাদেশের কাছে রেকর্ড করতে দিব না, করলে অন্য টিমের সাথে করবে, বাট বাংলাদেশের সাথে কিন্তু আলটিমেটলি কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। হ্যাঁ, তা হেরেছিল, কিন্তু আমি রেকর্ডটা করতে দিতে চাই না, যে বাংলাদেশের জন্য রেকর্ডটা না হয়। ভাই, আপনার সাথে একটা ছোট্ট গেম খেলতে চাই। এখানে অনেক ব্যাট আছে না, ব্যাট নিয়ে আমরা খেলবো, কিন্তু আমরা প্রশ্ন উত্তরের একটা গেম খেলতে চাই। মানে আপনি কি বল করবে, আমাকে হেলমেট পরতে হবে? সেটা তেমনই। আর সেটা হচ্ছে যে প্রশ্নের উত্তরটা আপনি যত তাড়াতাড়ি দিবেন, আপনি মনে করবেন যে ম্যাচটা জিতে যাবেন। আচ্ছা। আর প্রশ্নের উত্তরটা যত আপনি লেট করবেন, সেটা ম্যাচটা আবার ফ্রি দিবেন, নো বল দিবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ক্রিকেটার বললে, বেস্ট ক্রিকেটার বললে কার ছবি আপনার সামনে ভেসে ওঠে? ব্রায়ান লারা। আচ্ছা। আর প্রিয় উইকেট কিপার? ইয়ান হিলি। প্রিয় ফুটবলার? রোনালদো, ব্রাজিল। আচ্ছা। ক্রিকেট ফুটবলের বাইরে যদি কোনো খেলা দেখে থাকেন, কাকে ভালো লাগে, মানে কোন খেলাটা ভালো লাগে? আমি সব অল স্পোর্টসই পছন্দ করি। তার মধ্যে ফুটবল, ক্রিকেটের বাইরে আপনি বলতে পারেন টেনিস দেখি, অনেক খেলাই দেখি, ব্যাডমিন্টন দেখি, সব খেলাই অল স্পোর্টস। কাকে ভালো লাগে, নাদাল নাকি ফেদেরার? ফেদেরার। আচ্ছা। দুজনে বেস্ট ফেদেরার। আগে থেকে শুরু করেছে ফেদেরার। গান শোনা হয় নিশ্চয়ই? মাঝে মাঝে শোনা হয়, সুযোগ হয়। কোন সিঙ্গারকে বেশি ভালো লাগে? বাংলাদেশের আপনি জেমসকে আমার খুব বেশি পছন্দ। আচ্ছা। অনেকে ভালো ভালো সিঙ্গার আছে, বাট আমি মনে করি জেমসের বাবা এবং মা দিয়ে দুটো গান আছে, খুব সুন্দর সুন্দর গান, দেশের বাইরে যারা বাবাকে বা মাকে হারিয়েছেন। আচ্ছা ভাইয়া, মানে গান যেহেতু শোনেন, গান নিশ্চয়ই গান একদমই বাজে, একদমই খুব খারাপ, খুবই খারাপ। আচ্ছা, কোন টাইপের মুভি পছন্দ করেন আপনি? আমি অ্যাকশন মুভি খুব পছন্দ করি। কিন্তু ছোটবেলায় কি মুভি দেখে কান্নার অভিজ্ঞতা আছে কিনা? অনেক 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 আছে। এমন একটা খাবারের কথা বলতে হয় যেটা খেতে আপনি খুব পছন্দ করেন? আমার যেটা পছন্দ, সবচেয়ে বেশি পছন্দ বলতে গেলে অনেকেই হয়তো এখন জানি না, এখন যেটা সবচেয়ে বেশি পছন্দ হাঁসের মাংস।
একদম পিওর হাঁস, মানে একদম পুরো লাল লাল করে রান্না করা, শীতকালে বেশি খেতে শীতকালে হেভি। এবং মানে বেশিরভাগই মানে আগে ছিল বিফ ভুনা, বাট আমার কাছে মনে হয় হাঁসের মাংস পুরো আসলে মাংস নয়, সলিড মাংস। কোন নায়িকাকে পছন্দ হয় বেশি মুভি? মুভি নায়িকা, হ্যাঁ। মানে বাংলাদেশ ওভারঅল আপনি বলতে আমি পারেন বাংলাদেশের ইন্ডিয়ান। মুভি খুব কম দেখা হয়, মানে ওভারঅল মুভি আমি চিন্তা করে দেখি না, যে বললাম না যে আমি শেখার জন্য দেখি, যে আমার কাছ থেকে যেন আইডিয়া নিতে চাই, আইডিয়া নিতে চাই। আমি মুভি কোনো নায়িকার জন্য দেখি না, হয়তো কিছু নায়কের জন্য দেখি, এরপর বলতে পারেন। যেমন আমির খানটা দেখেছে, আমির খানের ম্যাক্সিমাম মুভিগুলো কিছু মানে মেসেজ থাকে, যে আপনি কিছু না কিছু ইনফরমেশনগুলো নিতে পারবেন। তো শাহরুখ খানের মুভি দেখতে ভালো লাগে, কিন্তু ওই নায়িকা মিন করে দেখি না, বাট মুভিকে স্টোরিটা মিন করে দেখি। আচ্ছা ভাইয়া, বিসিবি সভাপতি হওয়ার সুযোগ যদি কখনো আসে, তাহলে দেশের ক্রিকেটে কোন চেঞ্জটা সর্বপ্রথম আপনি করতে চান? আমার কাছে মনে হয় আমার বিসিবির সভাপতি হবার যদি সুযোগ আসে, অবশ্যই চেষ্টা করব যে আমার মেধা দিয়ে সমস্ত মানুষকে নিয়ে, যেগুলো যাদের যাদের মাথায় ক্রিকেট নলেজ ভালো আছে, সবাইকে নিয়ে একটা প্ল্যান করব, একটা বই বানাবো আগে প্রথম, যে বইটাই হচ্ছে আপনার আলটিমেটলি প্ল্যান, যে এইটাই বাংলাদেশের ফিউচার। আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন সময় যাবে আসবে, কিন্তু সবাই যেন বলে যায় যে এই একটা বই বানিয়ে গেছে, যে বইটা তারা যেই আসবে সেই ওখান থেকে যেন রান করতে থাকে, এবং সুন্দর একটা অবকাঠামো তৈরি করা। খেলায় সংশ্লিষ্ট যারা আছেন বা ক্রীড়াবিদ যারা রয়েছেন, রাজনীতিতে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে, তো আপনাকে কি কখনো আমরা রাজনীতিতে দেখতে পাবো? রাজনীতি আসলে আমি অবশ্যই রেসপেক্ট করি যারা রাজনীতি করেন, কিন্তু আমি মনে করি রাজনীতি একটা আলাদা ডিপার্টমেন্ট। ক্রীড়াঙ্গন যেমন ডিপার্টমেন্ট, রাজনীতি আলাদা ডিপার্টমেন্ট, এক একটা মানুষের এক রকম ইয়া। বাট আমি রাজনীতির প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি। রাজনীতি হচ্ছে এমন যে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মতভেদ থাকবে, সবাই সবাইকে সম্মান করবে, তারা আমাদের দেশ চালাবে, রাজনীতির মানুষরাই তো দেশ চালাবেন। কিন্তু একটা জিনিস আমি রাজনীতি থেকে একটু দূরে থাকতে চাই বা পছন্দ করি, সবার সাথে সম্পর্ক থাকবে অ্যাজ এ স্পোর্টসম্যান। এটা এক একজনের মানুষের একরকম, খেলোয়াড়রাও রাজনীতি করছে, গায়করা রাজনীতি করছে, টিভি সিনেমারা করছে, যে যেটা পছন্দ করে। সেকেন্ড লাইফ, আমার ক্রীড়াঙ্গনের যে লাইফটা, সেই লাইফ থেকে সেকেন্ড লাইফটা আমি ক্রীড়াঙ্গনে থাকতে পছন্দ করি। যে আমি আমার যেহেতু ক্রিকেট নিয়ে ভালো নলেজ আছে, ক্রিকেট খেলাধুলা করেছি, আমি ক্রিকেটের উপরেই বা মাঠ রিলেটেড এইসব জায়গাতেই থাকতে পছন্দ করি। রাজনীতি আমি মনে করি যে এটা ডিপেন্ড করে যে কোন মানুষকে এনজয় করে। তো খেলোয়াড়দের মধ্যে থেকে অনেক ভালো ভালো রাজনীতিবিদ আসতে পারে, সিনেমার জগৎ থেকেও আসতে পারে, বাট আমি তাদেরকে রেসপেক্ট করি। বাট আমি চাই যে আমার ভবিষ্যৎটা ক্রীড়াঙ্গন দিয়ে থাকবে। ভাই আবার একটু সময় যদি মনে করে মানুষ যদি মনে করে যে না সবাই হ্যাঁ আমরা সামনের দিকে নেতৃত্ব দিতে হবে, সেটা আলাদা কেস, সেটা তো পরে সময় বলে দেবে। বাট আমি মনে করি আমি ক্রিকেট আমার এই স্পোর্টসটাকে খুব এনজয় করি। ভাই আপনার ঈদ সুন্দর কাটুক এই প্রত্যাশা করি, আর আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। না, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আর সবাই চেষ্টা করব কী করে আমরা প্রত্যেককে সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে ঈদ করতে পারি। ঈদ মোবারক। ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এটিএন নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইট, স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। দেখা হবে নতুন কোনো অতিথির সাথে।